দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, বলছেন ছাত্র নেতারা। সরকারের সাথে এর সম্পর্ক নেই জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। বিপ্লবের কৃতিত্ব এককভাবে কেউ দাবি করতে পারে না, মন্তব্য বিএনপি নেতাদের। বললেন ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফলাফল গণঅভ্যুত্থান। সংবিধান একটি রাজকথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধে দিনভর ভোগান্তি, বেতন বাড়ানোর আলোচনায় ঐক্যমত্য না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল ৯ম গ্রেড অথবা সমমানের। যখন আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনটা আসবে তারপরে আমরা বাসায় যাব। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট কাল। অস্থায়ী পাশে ঢুকতে পারবেন সাংবাদিকরা, জানালেন উপদেষ্টা নাহিদ। থার্ড টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করবে দুদক। শেখ হাসিনা সহ অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার ঘোষণা। রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৭৯ আরোহী, ভাগ্যক্রমে বেঁচে গেছেন দুজন। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দুর্বার রাজশাহী ফরচুন বরিশালের লড়াই দিয়ে কাল পর্দা উঠছে বিপিএল এর। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা লেখা থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। ছাত্রনেতারা বলছেন, আগস্টের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। তাদের ওই ত্যাগের আকাঙ্ক্ষার প্রতিফলনই হচ্ছে ঘোষণাপত্র। এর মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। জানানো হয়, নতুন কোনো রাজনৈতিক দল নয়, গঠন করা হবে রাজনৈতিক শক্তি। লাখো জনতার জমায়েতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইতিহাস রচিত হয় ৩ আগস্ট। ছাত্র জনতা হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন। ঘোষণা হয় শেখ হাসিনাকে হটানোর এক দফা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণঅভ্যুত্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। পরের দিন একদিন এগিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণায় পতন হয় শেখ হাসিনা অধ্যায়ের। দেশ ছেড়ে যান তিনি, পালিয়ে যায় বেশিরভাগ নেতাকর্মী। ৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের ১৪৫ দিনের মাথায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি থাকছে ওই ঘোষণাপত্রে? সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বলেন, এখনো চলছে চাঁদাবাজি, নৈরাজ্য আর ষড়যন্ত্র। ৫ আগস্টই দেওয়ার দরকার ছিল ঘোষণাপত্র। ১৭ সালের কোটা আন্দোলন, ২০১৮ সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতা ২০২৪ আসে। ২০২৪ অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনের শেষ প্যারেডটি মানে। ৫ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থান, ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো বেহাল হতে দিতে চাচ্ছি না।
আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর মুজিববাদী সংবিধানের। বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ওই দলিল প্রত্যাখ্যান করেছে জনগণ। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মতামতের জন্য ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানোর কথাও জানান ছাত্র নেতারা। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। তারা জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে, সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে ব্যাপারটা ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম, যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বলেন, নতুন কোনো রাজনৈতিক দল নয়, তারা গঠন করবেন রাজনৈতিক শক্তি, যারা যোগ দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলে। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। সমন্বয়কদের আশা ৩ আগস্টের মতোই ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে ছাত্র জনতার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। ৭২-এর সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই সংবিধানের কবর রচনার কথা ফ্যাসিবাদী, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে, কিন্তু অস্বীকারের সুযোগ নেই। কেউ এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিলে জনমনে বিভেদ সৃষ্টি হবে বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা। জাতিকে বিভক্ত না করে অহংকারী আচরণ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, অহংকারের জন্যই পতন ঘটেছিল শেখ হাসিনার। রোববার দুপুরে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। সেখানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন, সংবিধান অস্বীকার নয়, বরং তার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। সংবিধান একটি রাজখাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে, কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো। এর আগে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা? অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অতীতের ন্যায় আবারও দেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। আবার যেন খোকন
নিঃশব্দের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়, অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার মানুষে আজকে সেই মুক্ত খবরে রক্ত দিয়েছিল। শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়ে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি। নেতারা বলেন সংস্কার হোক, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে হবে। দয়া করে মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাদের মতে এতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার সুযোগ তৈরি হলো। আইনজীবীরাই বলছেন, এমন ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক প্রভাব রয়েছে। আরও জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত 3 দিন সরকার শূন্য হয়ে পড়ে দেশ। বিপ্লবের পর বিপ্লবী সরকার নয়, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2018 সালের সড়ক আন্দোলন এই বাস্তবতার প্রায় 5 মাস পর আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করল বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার। বাংলাদেশের আকাঙ্ক্ষা লিপিবদ্ধ হতে যাচ্ছে জুলাই বিপ্লবের সেই ঘোষণাপত্রে। দেরিতে হলেও এই সিদ্ধান্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে বলে মনে করছেন আইনজীবী শিশির মনির। This is a new settlement. Let's be united and find a new path of political settlement. আমি মনে করি এটা যুগান্তকারী, আই ওপেনিং, ফার্টাইল ব্রেইনের বাস্তব নমুনা। অতীতেও তারা ফার্টাইল ব্রেইন শো করেছে এই জাতির সামনে, যা অন্য অনেকেই করতে পারে নাই। সো আই হোপ দেয়ার ফার্টাইল এই ব্রেইন উইল গিভ আস এ নিউ পাথ, এ নিউ ডেস্টিনেশন। বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন কি? বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, এটির আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক গুরুত্ব আছে। আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়া অবস্থায় আইন তৈরি করার একমাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে। তো আমার মনে হয় যে একটা ঘোষণা, সেই ঘোষণার অনেক সময় রাজনৈতিক সরকার কিংবা ক্ষমতাসীন সরকার কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনা নিতে পারে, এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই। সিনিয়র আইনজীবী আহসানুল করিম মনে করছেন, ক্ষমতায় যাওয়ার পর কোনো সরকার বিষয়টিকে পাত্তা নাও দিতে পারে। ভবিষ্যতে যখন পার্লামেন্ট আসবে এবং এই কর্মকাণ্ডের বিরুদ্ধে যদি আইন করে তাদেরকে সংরক্ষণ করা যায়, ইনডিমনিটি দেওয়া যায়, তখনই শুধু ইনডিমনিটিফাইড হয়। এখন বহু লোক জড়ো করে যদি এরকম সুরক্ষা কবচ করার জন্য যে কোনো পদ্ধতি করা হোক না কেন, তার আইনগত করে ভিত্তি নেই সেটা। তবে এমন ঘোষণাপত্র তখনই রক্ষা কবচ হতে পারে যদি সবসময় সরকারের উপর এটার চাপ থাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিগত সরকারের সময়ে নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার। এদিকে ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরাও। কর্মদিবসের 2 দিকে এমন অবরোধের কারণে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। একদিকে জাহাঙ্গীর গেটের সামনের সড়ক, অন্যদিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ। কার্যত অচল হয়ে পড়ে এসব এলাকার যানবাহন চলাচল। যান চলাচল বন্ধ থাকায় যানজট চলে যায় বিমানবন্দর সড়ক পর্যন্ত। ভোগান্তির নানা চিত্র দেখা যায় সড়কে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতে বাধা দেয় বাক বিতণ্ডাও হয় অবরোধকারীদের সাথে। 1-150 লোকের সমস্যার জন্য লাখ লাখ মানুষ এখন হেঁটে যাচ্ছে, তাদেরকে সমস্যা হচ্ছে না। অ্যাম্বুলেন্স গুলা ছাড়তেছে না, 20-30 জন লোক এখানে রুগী আটকে আছে, রুগী মারা পড়তেছে। আমি আসে রিকোয়েস্ট করছি, ভাই তোমরা অ্যাম্বুলেন্স গুলা ছাড়ো। সরকারের খুব স্ট্রং হাতে এগুলো দমন করা উচিত। বিগত সরকারের সময়ে নিগৃহীত সেনা সদস্য ও তাদের পরিবার ন্যায্য পাওনা আদায়ে সরকারের কাছে 3টি দাবি তুলে ধরেন। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অফিসার তেল চুরি করছে, আমি এটা দেখে ফেলাইছি, দেখে ফেলাটাই আমার বড় অপরাধ। চাকরি চাই, আমি এই রুট থেকে উঠবো না। পরে 5 কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। একই সময় শাহবাগে সড়ক অবরোধ করেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না এই সড়কে। আমরা ডাক্তার দেখাতে আসছি, এখন তো ডাক্তার
ডাক্তার দেখাচ্ছেন বেরোবো, এখন তো কিভাবে যাবো, এখন সংকোচ লাগতেছে। প্রায় 2 ঘন্টায় এই জ্যামের মধ্যে পড়ে রয়েছি। এগুলো তো মানুষের হরানি। আমরা তো দিন মজুর, একটা গাড়ি জমা 1200 টাকা, না চালাই তাহলে তুমি কোত্থেকে? কদিন আগেই ট্রেনি চিকিৎসকদের দাবির মুখে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা 25,000 থেকে 30,000 টাকা নির্ধারণ করে সরকার। তা অযৌক্তিক দাবি করে 50,000 টাকার এক দফা দাবি তাদের। আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি 50,000 টাকা, যেটা আমরা দাবি করছি। ন্যায্য দাবি হয়তো হচ্ছে নবম গ্রেড সাথে সুযোগ সুবিধা থাকবে, অথবা 50,000, তা না হলে আমরা আজকে রাজপথ ছাড়ছি না। কয়েক ঘন্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিকিৎসকদের বৈঠকে আগামী জুলাই থেকে ভাতা 35,000 করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাত 10টার দিকে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ঘোষণা করেছেন নতুন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। বিজয়, শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সেটি জানাবেন। একই সাথে নতুন কি কর্মসূচি ঘোষণা করলেন আন্দোলনকারীরা সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, দুপুর থেকে কিন্তু আমি শাহবাগে অবস্থান করছি। অবস্থানরত যে চিকিৎসকরা ছিল তারা কিন্তু কিছুক্ষণ আগেই তাদের আন্দোলন স্থগিত করেছে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা আগামীকাল সকাল 10টার দিকে জামায়াত হবেন এই শাহবাগের বটতলায়। এরপরে তারা এখান থেকে সকাল 11টার দিকে প্রধান উপদেষ্টার বাসার দিকে রওনা হবেন এবং তারা যেমনটি আশা করছে কালকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে তারা হয়তো তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তাদের সর্বশেষ দাবি যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে সকাল 11টা জানুয়ারি মাস থেকেই তাদের বেতন 35,000 টাকায় কিন্তু উন্নতি করতে হবে। তাদের উপদেষ্টার মন্ত্রণালয় থেকে তাদেরকে জানানো হয়েছে তাদেরকে 30,000 টাকার বেশি আসলে বাড়িয়ে দিতে পারবে না তারা। এখন আমরা যেমনটি তাদের কাছ থেকে শুনেছি তারা 35,000 টাকায় জানুয়ারি মাস থেকে যদি না করা হয় তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং আগামীকাল কিন্তু আসলে তারা এখানে শাহবাগে বটতলায় সকাল 10টার দিকে জমায়েত হবেন এবং তারপর তারা এখান থেকে প্রধান উপদেষ্টার বাসার দিকে রওনা হবেন। সর্বশেষ তারা এই কর্মসূচি আমাদেরকে জানিয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বিজয় আমাদের সাথে যুক্ত হবার জন্য। সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সকল অস্থায়ী পাস বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদা ইসলাম। একই সাথে সোমবার থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের একক বৈঠকের পর এসব কথা জানিয়েছেন তিনি। বলেন, আগামীকালের মধ্যে দেওয়া হবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট। রবিবার সচিবালয়ে উপদেষ্টা ও সচিবরা গাড়িযোগে প্রবেশ করতে পেরেছেন, আর অন্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে গেছেন দপ্তরে। তবে ঢুকতে পারেননি আগুনে ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এখন কি করব, বাইক রাখবো না করব, অফিস করব, সেটাই চিন্তা করতেছি। প্রথম আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে। আমি 4 তলায় বসি। আগুন লাগছে 6, 7, 8, 9। এই জন্য আপাতত প্রবেশ বন্ধ আছে, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখন এটা তো আপনারা বুঝছেন ইনিশিয়েটিভ কোন কারণে নিচ্ছে, এটা তো একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলতে পারবে। এদিনও সচিবালয়ে ঢুকতে পারেননি সাংবাদিকরা। এ নিয়ে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠন বিএসআরএফের নির্বাচিত নেতাদের সাথে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তথ্য উপদেষ্টাও ছিলেন। পরে সচিবালয়ের সামনের সড়কের ফুটপাতে এসে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যে 3,000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। জুলাই ঘোষণা ও সচিবালয়ে আগুনের তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তর দেন সে প্রশ্নের। 3 দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো
ঘটনাটি, তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বিপ্লবী কোনো সরকার গঠনের পরিকল্পনা আছে? সেটার জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অস্থায়ী কার্ড নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ের ভেতরে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন বলে জানান সাংবাদিক নেতারা। আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফ এর সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। পরবর্তীতে অস্থায়ী ও স্থায়ী কার্ডের জন্য প্রতিটি গণমাধ্যম থেকে আবেদন চাওয়া হবে বলে জানান বিএসআরএফ নেতৃবৃন্দ। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পোড়ার কারণে সাময়িকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানান্তর হচ্ছে নগর ভবনে। আগামীকালের মধ্যে অফিস বুঝিয়ে দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর জন্য 3টি তলায় চলছে সংস্কার কাজ। আপাতত কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ খাত থেকে খরচ দেওয়া হলেও পরে এলজিআরডি তা বরাদ্দ দেবে বলে আশা করছেন দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী। নগর ভবনের 13 তলায় ব্যস্ত শ্রমিকরা। এই তলার পূর্ব ব্লকে চলছে সংস্কার। একইভাবে কাজ চলছে ভবনের 14 ও 15 তলার আরও 4টি ব্লকে। নগর ভবনের মোট 5টি ব্লকে স্থানান্তর হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফ্লোরের টাইলসের কাজ চলছে, কোথাও আবার ইলেকট্রিক ফিটিংয়ের কাজও। রং মিস্ত্রিরাও কাজ করছেন পুরোদমে। চলছে ইন্টারনেট ও টেলিফোন সংযোগের কাজও। ডেকোরেশনের কাজগুলো প্লাস আমাদের ইলেকট্রিক্যালের কিছু কাজ বাকি আছে, আর উপরের কাজগুলো আগে ধরতেছি আমরা। ইলেকট্রিক্যালের সুইচ বোর্ড, ফ্যান সব কিছুই নতুন, আমাদের সব কিছু নতুন করে লাগানো দেওয়া হচ্ছে। পাশে আমাদের বিডিসিএল এক্সচেঞ্জ, ওইখান থেকে মেন লাইনটা এখানে এনে দিচ্ছি আর কি। আপাতত পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। না, আমরা আজকে কাজ শুরু করে ফেলছি। আমাদের প্রাথমিক যে কাজটা এটা আজকে শেষ হয়ে যাবে। যেসব ব্যবহারযোগ্য সেসব রেখে বাকিগুলো বদলে ফেলা হচ্ছে। এসব কাজ দেয়া হয়েছে কর্পোরেশনের ঠিকাদারদের। 13-14 তলায় নতুন করে পাল্লা লাগাচ্ছি। এখানে 13 তলায় 12 পিস আর 14 তলায় 14 পিস। 4 থেকে 4,500 টাকা পার পিস, শুধু মানে আপনার পাল্লার রেটটা যেটা। আর আপনার ফিটিংস একটা 1500 থেকে 2000 টাকার ফিটিং চার্জ লাগে, মানে ফিটিং কবজা লক এসে। আর আমাদের ফিটিং করা আপনি সর্বনিম্ন 600 টাকা, 700-800, এটা যেভাবে আর হয় আর কি। অফিস প্রস্তুতের পুরো কাজটি করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এর ব্যয় বহন করা হচ্ছে দক্ষিণ সিটির নগর ভবন রক্ষণাবেক্ষণ বরাদ্দ থেকে। তবে মোট কত খরচ হচ্ছে তা এখনই জানাতে পারেনি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। টিসি কাজ করছে। টিসি হচ্ছে একটা থোকের উপরে কাজ করে থাকে এবং এটা সিটি কর্পোরেশনের ফান্ড থেকে করা হয়ে থাকে। তো এখানে স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা তথ্য পেয়েছি। স্থানীয় সরকার বিভাগ এই কাজ শেষ হলে আমাদের কিছু ফান্ড হয়তো দিতে পারে। প্রধান প্রকৌশলী জানান, কিছু অংশ এরই মধ্যে প্রস্তুত। সোমবারের মধ্যে ব্যবহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বুঝিয়ে দিতে পারবেন তারা। তবে আসবাব নিজেদের মতো করে ব্যবস্থা করবে মন্ত্রণালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিকে আলদাল সহ যারা এ দেশ থেকে অর্থ পাচার করেছেন তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থার কথা জানিয়েছে দুদক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্তের কথাও জানান সংস্থাটির মহাপরিচালক, যেখানে 12 কোটি টাকা অযৌক্তিকভাবে খরচ করা হয় শুধু শেখ হাসিনাকে খুশি করতেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির অভিযোগ উঠেছে। যেমন 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পে ব্যয় বাড়িয়ে করা হয় 22,000 কোটি টাকা। নানান সরঞ্জাম দেশ থেকে কিনে দেখানো হয়েছে বিদেশ থেকে আনা হিসাবে। আরও কিছু যন্ত্রাংশ ইউরোপীয় মানের উল্লেখ করে প্রকৃতপক্ষে আনা হয় চীন ও কোরিয়া থেকে। এছাড়া সয়েল টেস্টের অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করেছে দুদক। টার্মিনালের সিলিংয়ের কাজে শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করতেই অযৌক্তিক ডিজাইন করে 12 কোটি টাকা অপচয়ের খবর পেয়েছে দুদক। সব মিলিয়ে ওই প্রকল্প থেকে মোট 4,000 কোটি টাকা আত্মসাতের তদন্তের কথা জানান দুদক মহাপরিচালক। 7,000 কোটি টাকার প্রাক্কলিত প্রকল্পের ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা, বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া, সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে
900 কোটি টাকা লোপাট ও অযৌক্তিক কাজ করে 12 কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে 4000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির বিচারের জন্য এবার শেখ হাসিনা, পিকে হালদার সহ তাদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান দুদক মহাপরিচালক। যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করেছেন তাদেরকে ফেরত আনার বিষয়ে যত ধরনের আইনানুগ কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে। আরও যারা অর্থ পাচার করেছে এমন অনেকের বিরুদ্ধে এখন অভিযোগ জমা পড়েছে দুদকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের কানাইঘাটে দাফন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। তার অন্তিম ইচ্ছে অনুযায়ী নিজ হাতে গড়া এতিমখানা প্রাঙ্গণে সমাহিত করা হয় তাকে। নানা চড়াই উতরাই পেরিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আপ্লুত জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ ঢাকা থেকে সিলেটে আনা হয় রোববার সকালে। দুপুরে সিলেট শাহী ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। হারিস চৌধুরী সাহেবের সুযোগ্যা কন্যা আমাদের ভাতিজি সামিরা চৌধুরী যে অক্লান্ত পরিশ্রম করেছে তার বাবার হারানো মর্যাদাটিকে ফিরিয়ে আনার জন্যে, তার বাবার নামকে প্রতিষ্ঠিত করবার জন্যে, সেই জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে মরদেহ নেওয়া হয় হারিস চৌধুরীর প্রতিষ্ঠিত কানাইঘাটের শফিকুল হক এতিমখানায়। সেখানে দুপুর থেকেই অপেক্ষায় ছিলেন কানাইঘাটের সাধারণ মানুষ। মাদ্রাসা মাঠে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। বিউগলের করুণ সুরে দেয়া হয় শেষ বিদায়। অন্তিম ইচ্ছা অনুযায়ী দাফন করা হয় এতিমখানা প্রাঙ্গণে। হারিস চৌধুরী ইজ ওয়ান অফ দ্য ম্যান্ডেট ফর জকিগঞ্জ এবং খানাইঘাট। উনি পুরা বাংলাদেশের কৃতি সন্তান। উনি প্রাপ্ত সম্মান পেয়েছে, উনি তো পাওয়ার উপযুক্ত একজন মানুষ। হারিস চৌধুরীর অবদান বলতে গেলে একদিন এক রাত যদি আমি বলি আর পুরো শেষ হবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের শাহী ঈদগাহে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। এখানে ঘাটে আজকে লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। হৃদয়ের মণিকূটায় হারিস চৌধুরীর স্থান। আমরা সবসময় দোয়া করি নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান হারিস চৌধুরীর মেয়ে। যারা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন, তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক, এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছেছি। 2021 সালের 3 সেপ্টেম্বর ঢাকায় মারা যান আবুল হারিস চৌধুরী। নানা জটিলতার কারণে বেনামে দাফন করা হয় সাভারে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ক্ষমতায় গেলে কারো উপর জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেবে না জামায়াতে ইসলামী। এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে, এরপর নারীরা নিজে ইচ্ছে মতোই পর্দা করবে। নীলফামারীতে এমনটা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় জামাতের আমির বলেন, 5 আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে গিয়েছিল, কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে এসেছে। আর জামাতে ইসলামী কোনো ব্যাংক দখল করেনি, বরং ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। আওয়ামী লীগ শাসন আমলে ব্যাংক লুটপাটের কঠোর সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, 26 লাখ কোটি টাকা পাচার করে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে আওয়ামী লীগ। ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা বোনদেরকে আর গোট থেকে বের হতে দিবে না, এরকম ভয় দেখায়। এরা কারা জানেন? ওই দুশ্চরিত্রবান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 5 তারিখের পরিবর্তনের পরে একদর অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল। দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অবতরণের সময় 181 আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত হয়েছে একটি বিমান। 2 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজটির সব যাত্রী, নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। বিধ্বস্ত বিমানটি থেকে এখন পর্যন্ত বের করা হয়েছে 176টি মরদেহ। পাওয়া যায়নি 3 জনের মৃতদেহ। পাখির ঝাঁকির সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল 9টার দিকে ঠিক অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে যায় জেজু এয়ারের ফ্লাইট 7C2216। রানওয়ের পাশে থাকা দেয়ালের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। পরপর কয়েকটি বিস্ফোরণে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগুন নেভানোর পর বেরিয়ে আসতে থাকে একের পর এক মরদেহ। জীবিত উদ্ধার করা হয় মাত্র 2 জনকে। স্থানীয় গণমাধ্যমের দাবি, অবতরণের সময় ঠিকমতো চালু হয়নি বিমানের ল্যান্ডিং গিয়ার। ভিডিওতে ল্যান্ডিং গিয়ার আংশিক দেখা যাচ্ছিল, তবে তা ঠিকমতো খুলতে পারেনি। এই বিষয়ে আরও বিশদভাবে তদন্ত হওয়া দরকার। 175 যাত্রী ও 6 ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি, যার গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনার জন্য পাখির সাথে সংঘর্ষকেও দুষছেন অনেকে। ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ। ভয়াবহ এই দুর্ঘটনার পর সমালোচনা হচ্ছে বিমানবন্দরটির অবকাঠামো নিয়েও। বিফল অবতরণের পর উড়োজাহাজটি যে দেয়ালে আঘাত হানে সেটি রানওয়ের কাছে থাকার কথা নয় বলে মত বিশেষজ্ঞদের। রানওয়ের কাছাকাছি কোথাও দেয়াল থাকার কথা নয়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে 100 মিটার দূরে যেতে না যেতে একটি দেয়ালে আঘাত হানছে। সেখানে দেয়াল থাকা আন্তর্জাতিক মানদণ্ডেরও বিরোধী। দুর্ঘটনার পর নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে বিমান কর্তৃপক্ষ। সমবেদনা জানিয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংও, দিয়েছে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও। পুরো বিশ্বেই অত্যন্ত নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন প্রতিষ্ঠা লগ্নের পর কখনো এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি বিমান সংস্থা জেজু এয়ার। অনিক রহমান, যমুনা নিউজ। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে শহরতলির ছনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, বছর শেষের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে নবম শ্রেণীর ছাত্র রওশন। 2 মামাতো ভাই আফিফ ও রাহি সহ বন্ধুদের নিয়ে নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে গোসল করতে নামলে স্রোতে তলিয়ে যায় 5 কিশোর। খবর পেয়ে স্থানীয়রা 2 জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রওশন, আফিফ ও রাহির মরদেহ খুঁজে পায়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের অভিযোগ, ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের মাধ্যমে হওয়া গর্ত ডুবে প্রাণ গেছে 3 ভাইয়ের। ঘটনা তদন্তের আশ্বাস প্রশাসনের। সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দুপুর 1:30টায় উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। টুর্নামেন্টের 24 ঘন্টা আগেও অধিনায়কের নাম ঘোষণা করেনি অধিকাংশ দল। লিটন দাস থাকতেও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে থিসারা পেরেরাকে। বিপিএল এর দলগুলো অনুশীলন করছে, আর গণমাধ্যম কর্মীরা যেখান থেকে তাদের ভিডিও নেবেন সেটা কালো কাপড়ে বন্দি। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যেখানে প্রচার, সেটাই কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে না? খেলোয়াড়দের কাছ থেকে এসেছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। এভাবেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচের 24 ঘন্টা আগেও অধিকাংশ দলগুলো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তাতে অবশ্য তাদের উদ্দেশ্যে পরিবর্তন আসছে না। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থেকে শুরু করে নবাগত ঢাকা ক্যাপিটালস, চ্যাম্পিয়নশিপই তাদের মূল লক্ষ্য। অবাক হওয়ার মতো খবর, লিটন থাকতেও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে, সো আল্লাহর রহমতে কোনো ঘুম আরাম হচ্ছে না, একদম ঠিক আছে। আপনাদের একটাই কোয়েশ্চেন, শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। এর আগে নতুন মডেলে আমাদের যে এনসিএল টি20 একটা টুর্নামেন্ট হয়েছে, এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ এর আগে আমরা যখন বিপিএল খেলেছি তার আগে কোনো টুর্নামেন্ট ছাড়া জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপেয়ার হয়েছি। তো প্র্যাকটিস আর ম্যাচ অনেক বড় একটা ডিফারেন্স। তো এনসিএল টি20টা খেলে সবাই বিপিএল খেলবে, এটা একটা ভালো দিক, এটা বড় একটা চেঞ্জেস। আর তাছাড়া আরো অনেক চেঞ্জেস আপনারা তো দেখতে পাচ্ছেন। It's not a captaincy mean it's a normal label, but you know whatever situation as a players we all are captains. So but we never think about who is the captain, who is the senior player, who is the junior player. সোমবার দুপুর 1:30টায় উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।